ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে তনয়। তনয় খুব সুন্দর করে ঘটনাগুলোকে শেয়ার করে, যেন শুনলেই মনে হয় একটা দারুণ ঘটনা আমরা শুনছি। তনয় এত সুন্দর করে ঘটনাগুলো বলে যেগুলো শুনলেই তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, এই নিয়ে আর বেশি কথা বাড়াবো না। তনয় খুব সুন্দর ভঙ্গিমায় ঘটনাগুলো বলেছে, কিন্তু তনয় প্রথমে একদম বিশ্লেষণ করেছে কোথায় থেকে কিভাবে গেল, কিভাবে সব হলো। এই জন্যই তোমাদের ঘটনাটা একটু ধৈর্য সহকারে শুনতে হবে। যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা আজকের এই পডকাস্টে চলে যাব। তার আগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো তনয়। হ্যাঁ দাদা, কেমন আছো? হ্যাঁ তুমি কেমন আছো দাদা? বলো, অনেকদিন পরে বহুদিন, প্রায় বছর হয়ে গেল বোধহয়। একদম একদম। সর্বপ্রথম সবার প্রথম দাদা, ভৌতিক পডকাস্টে আমি আমার পরিবারের বিশেষ করে যারা বড়রা আছে তাদেরকে আমার প্রণাম, আর আমার বয়সী যারা আছে তাদেরকে ভালোবাসা। অনেকদিন পরে আসলাম দাদা, অ্যাকচুয়ালি কাজকর্মের জন্য দাদা হয়ে ওঠে না, আসা হয় না। কিন্তু আমি দাদা তোমাকে ভীষণ মিস করি। প্রতিটা এপিসোড, তোমার প্রতিটা গল্প কিন্তু আমি শুনি দাদা। না, তুমি বলেছিলে আমাকে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটাই কথা বলি অমিত দা, তোমাকে ভীষণ আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এর জন্যই আবার ফিরে আসলাম। ঠিক আছে, মাঝে ভেবেছিলাম দাদা যে ব্যবসার খাতিরে তো বাইরে বাইরে থাকতে হয়, সবসময় সবকিছু হয়ে ওঠে না। স্বাভাবিক। একদমই তাই। তো দাদা আমার একটা ব্যক্তিগত ঘটনা আছে। হ্যাঁ, যেহেতু আমি বাইরে ঘুরি তো। বলেছিলে আমাকে দার্জিলিং এ ঘুরতে গিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাদা আমি একটা কথা বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। জাস্ট আমি স্থানকাল পাত্রটা আমি বলবো না, ঠিক আছে? বাকি সবই সত্যি হবে, রিয়েল ঘটনা। আমি মিথ্যে কথা বলতে চাই না। ওকে। তো দাদা আমরা কাপেল, স্বামী স্ত্রী। আমি 6 বছর বিয়ে করেছি। আচ্ছা। এবার যাই হোক, ও আমার ওয়াইফও একটা প্রাইভেট জব করে, আমি তো ব্যবসা করি। তো একদিন কি হলো দাদা, এর মধ্যে এইভাবে আর সংসার করা যায় না। দেখো, এইভাবে আর সংসার করতে পারবো না। কি হলো, ব্যাপারটা কি? না গো, তো তুমি আমার বাপের বাড়িতে ঘুরতে নিয়ে যাও না। হ্যাঁ, তুমি ব্যবসার খাতিরে বাইরে পড়ে থাকো, আমার কথাই শোনো না। আচ্ছা বাবা, হবে তো, কোনো ব্যাপার না, একটা টাইম তো হবে, দিতে হবে তো। ঠিক আছে, একটা পিরিয়ড তো দিতে হবে। তুমি তোমার জব করছো। এবার আমি বললাম যে স্যার আমি তো ব্যবসা করি, আমার তো ছুটি এনি টাইম, বাট তোমার বস কি তোমাকে ছুটি দেবে? বলছে আমি আজকে 3.5 বছর ছুটি করিনি, জাস্ট সানডেতে ছুটি করেছি। আমার বস আমাকে 1 মাস ছুটি দিয়েছে। এবারে আমার নোটিশটা দেখিয়ে দিয়েছে। এবার আমি কি করবো? আমি পুরো একদম দেখিয়ে দিয়ে কিন্তু দিয়েছে, আমি কি করবো? আর ঠিক আছে, তাহলে যেতে হবে। ঠিক আছে, এবার আমরা নর্থ বেঙ্গলে দাদা যথারীতি শিয়ালদা স্টেশন থেকে নর্থ বেঙ্গলে রাতে গিয়েছি। যেরকম জার্নি হয় সুপার জার্নি করেছি, দারুণ। বাড়িতে খাবার দাবার বানিয়ে এসেছিলাম। ভোরবেলা পৌঁছেছি, ধূপগুড়ি নেমেছি 3:30-র সময়। ওখান থেকে অ্যাকচুয়ালি নামার পরে 5:30টার আগে আর ওখান থেকে টমটম ফমটি যেটা বলে পাওয়া যায় না। ঠিক আছে, 5:30টার সময় পেয়েছি, গিয়েছি। ওখান থেকে আবার বাস ধরতে হয়েছে। এবার আমার যে ওয়াইফের মামার মেয়েরা, 2টো মেয়ে, ওদেরও বিয়ে হয়ে গেছে, সবাই কাপেল। তো ও মামার যে বড় মেয়ে, ওর যে মামার বড় মেয়ের যে হাজবেন্ড, হ্যাঁ, প্রথম ফোনে কথা হয়েছে, আমি দেখিনি। ঠিক আছে, ফোনে কথা হয়েছে, ফোনে কথা বলার পর ওদিনকেই চলে এসছে, আশেপাশেই ওদের বাড়ি। হ্যাঁ, শিলিগুড়ি থেকে চলে এসছে। তো এসে বলে, আমি তো যেহেতু বড়, ওরা ছোট, তো আমাকে বলছে দাদা আপনার সঙ্গে পরিচয় হয়নি, দেখা হয়নি, আমরা কিন্তু একদিন ঘুরতে যাবো। হ্যাঁ, ঘুরতে তো যাবোই, ঘোরার উদ্দেশ্যে তো এসছি। ঠিক আছে, মোটামুটি 15 দিন 17 দিন 1 মাসের ছুটি আছে, অসুবিধার কিছু নেই। তা বলছে দাদা তুমি সিলেক্ট করো কোথায় যাবে। আমি বলছি যে আমি সিলেক্ট কি করে করবো, আমি তো অ্যাকচুয়ালি ঘুরি বাইরে বাইরে, অন্য জায়গায় ঘুরি আমি। এবার তোমরা তোমাদের এদিকে এরিয়ার মধ্যে তোমরা সিলেক্ট করো, তোমরা কোথায় ঘুরবে। তা বলছে পাহাড়ে যাবো। ওকে, পাহাড়ে যাবে, কোনো ব্যাপার না। এইবার আবার আবার মামার যে বড় জামাই, ও আবার বলছে ছোট জামাই আছে তো, ওকেও ফোন করবো, ওকেও ডাকবো। হ্যাঁ ঠিক আছে, ডাকো। তো আমি, আমার স্ত্রী আর মামার দুই ছোট আর বড় দুজনই এসছে, হাজবেন্ড এসছে, আমরা 3জন কাপেল হয়ে গেলাম। ঠিক আছে, তো এবার বলছে যে কোথায় ঘুরতে যাব।
তো ওরা বললো যে পাহাড়ে যাবো। তা আমি বললাম যে পাহাড়ে তো আমার তো দূরে, আমার উত্তরপ্রদেশ, এমপি এগুলো আমার দূরে আছে, এত দূরে যেতে পারবো না। তো বলে দাদা দার্জিলিং যাবো। দার্জিলিং যাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তো আমাকে বলছি তুমি একটু দাদা অনলাইন সার্চ করো তো, দেখো তো কি আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা দিন টাইম দাও, দেখছি আমি। হুম, সার্চ করতে 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 কোনোটা জায়গায় একটা কিছু পাচ্ছি না। সব মানে যেই পিরিয়ডের কথা বলছি, হ্যাঁ সেই পিরিয়ডটা টোটাল বুকিং চলছে। মানে ফিক্স সময় হয়তো। একদম মানে যখন মানে জার্নি টাইম থাকে, হ্যাঁ ওই হুম। টাইমটা যখন আমাদের এখানে গরম পড়ে, অ্যাকচুয়ালি মানুষ তো যায় দার্জিলিং এ ঠান্ডার জন্য, একটু ঠান্ডার আবাস নিতে, একটু আনন্দ করতে, ঠিক আছে। তো সেই পিরিয়ডটাই গিয়েছিল, ওই পিরিয়ডটা টোটাল বুকিং, কিছু পাচ্ছি না। তো একটা জিনিস আমি পেয়েছি অনলাইনে, একটা ওয়েবসাইটে, একটা সাইডে গিয়ে দেখি একটা কটেজ আছে, ঠিক আছে। কটেজটা না পুরো ফাঁকা রয়েছে তো, পুরো ফাঁকাও না, কিন্তু লোভনীয়, মানে একটা প্যাকেজ ওরা দিয়েছে খুব লোভনীয়। তো আমি ওখান থেকে বুকিং করেছি। তো ওরা বুকিং করার পরে ওরা একটা আপডেট দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে তো আমি বলেছি ঠিক আছে, অসুবিধা নেই। অনলাইনে আমি ইয়ে করে দিয়েছি, মানে সামথিং আমি মানে ইয়ে মাইনেও পাঠিয়ে দিয়েছি, মানে যেটাকে বলে মানে টাকাও পাঠিয়ে দিয়েছি। সরি, একটু ভুল বললাম, মাইনে অ্যাডভান্স দিয়ে দিয়েছি, একটু ভুল বললাম। তো ওরা একটা রিসিভ কপি আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই করতে করতে দিন চলে আসলো দাদা। সেই যাবার দিন চলে আসলো। তো গেলাম, যখন পৌঁছালাম আমরা যেই টাইমে পৌঁছলাম, আই থিঙ্ক 4:45 বাজে। এইবার যখন আমরা ওখান থেকে ফোন করেছি, ফোন নাম্বার দিয়েছিল, ফোন করেছি। এবার আবার রিসিভ করতে আসার পরে কিছু বলিনি, একদম দুর্দান্ত রিসিভ করে আমাদের নিয়ে গেল। আমরা 3 জন রয়েছি, ঠিক আছে, যারা যারা রয়েছি বললাম দাদা, 3জনই কাপল রয়েছি। হুম। নেওয়ার পরে ওখানে যখন গেলাম, যখন আমাদের মানে ওই কটেজে ঢোকালো, ওখানের যে মানে পার্সোনাল ম্যানেজার, উনি এসে আমাদের কাছে ক্ষমা চাচ্ছে। তো বুঝলাম কি ব্যাপার। তা বলছে স্যার আই এম রিয়েলি সরি, হ্যাঁ একটা মিস্টেক হয়ে গেছে, আপনি আপনার টাকা রিটার্ন নিন। তো কেন? বলে আমরা বেশি টাকা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো কেন? বলছে যে হোটেলের যে ওনার, ঠিক আছে, ওদের রিলেটিভ নিজেরা চলে এসছে। তো তাহলে আপনারা তাকে অ্যাড দিলেন কেন অনলাইনে, এরকম অ্যাড দিলেন কেন? আমরা যে এত দূর থেকে এসেছি, তাহলে কোথায় থাকবো? বলে আমি দিয়ে দিচ্ছি জায়গাটা, অসুবিধা নেই আপনাদের। এইবার তো আমার এখন আমি কি বলবো, আমার ওয়াইফ আমাকে বলছে তো তুমি একদম আমাকে নিজেও ডুবালে, আর আমাদের বোনদের কাছে তুমি ডুবিয়ে দিলে, এত সুন্দর জায়গাটা ছেড়ে কোথায় নিয়ে যাবে। এখন আমি কি বলবো, আমি তো বোকা হয়ে গেছি। হ্যাঁ, এত চালাক আমি হয়ে গেলাম বোকা। যাই হোক, আমি বলছি দাদা আপনি তো নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন? বলে চলুন না, খুব সুন্দর জায়গা আছে, কোনো অসুবিধা নেই, ওটাও প্লেস ভালো। হ্যাঁ, ওখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তাই? হ্যাঁ, সকালে জানলা খুলবেন যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তো ঠিক আছে, অসুবিধা নেই, নিয়ে চলুন। ওখান থেকে প্রায় আধা ঘন্টা নিয়ে গেল। ওরা একটু নিয়েছিল, গাড়ি নিয়েছিল, গাড়ির মধ্যে করে নিয়ে গেল। এবার ওই পাহাড়ি রাস্তায় তখন মানে পাহাড়ের মধ্যে না অন্ধকার খুব তাড়াতাড়ি নামে। তো যাই হোক, ঘুরতে যখন পৌঁছানোর পরে দেখলাম যেখানে নিয়ে গেল, মানে ঘুরতে ঘুরতে বলতে? মানে ওই আমাদের যে গাড়িতে করে নিয়ে গেল পাহাড়ি রাস্তা দিয়ে, মানে যেরকম সাপের মতো এঁকে এঁকে চলে না, হ্যাঁ হুম। এঁকে বেঁকে নিয়ে গেল। অ্যাকচুয়ালি আমার ওই অবধি নলেজ ছিল, তারপরে তো নলেজ নেই। হুম। পাহাড়ে আমি তো আর ওখানকার ছেলে না, ওই হুম। অনলাইন দেখে দেখে ওটুকু আমি জানতাম। তারপরে ওই ম্যানেজার যেখানে নিয়ে গেল, হ্যাঁ বাই রুটেই যাচ্ছি, আমরা গাড়িতে করে যাচ্ছি। তো ওই সাপের মতো এঁকে বেঁকে রাস্তায় যে গেছে, ওই কোনো কিন্তু লাইট নেই, ঠিক আছে, আচ্ছা। ওই গাড়ি লাইটেই চলছে। এবার যেই হোটেলটায় নিয়ে গেল, নিয়ে গেল, যখন আমরা মানে নামালো, আমাদের নামলাম, দেখলাম সবই ঠিক আছে, উপরে 3টে লাইট জ্বলছে, কিন্তু রুমগুলো অনেক, প্রায় না হলে প্রায় 22-24টা রুম আছে। নিচের কোনো রুমের কোনো লাইট নেই, হ্যাঁ উপরে 3টে রুমে লাইট জ্বলছে। তো দাদা 7:30 বাজে তখন। এইবার উপরে উঠেছি, উপরে ওঠার পরে এবার ওখান থেকে ওই ম্যানেজার ফোন করেছে, ও পার্সোনাল মোবাইল থেকে ফোন করেছে, দেখি কেউ আসছে না। হুম। তো আমি বললাম যে দাদা আপনি কোথায় নিয়ে এসছেন, যে ফোন করছেন একটা লোকও আসছে না। বলে আসবে, ওরা একটু ব্যস্ত আছে তো, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানেও খুব প্যাকেজিং হয়, অনেক দূরে তো, এর জন্য একটু কম লোক আসে, আবার টাইমলি পুরো ভরে যায়। এখন আমি তো ওখান থেকে গেছি, এখন যেরকম বোঝাবে সেরকম তো বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমি গেস্ট ওখানকার, মানে আমি বলতে আমরা গেস্ট। আর ঠিক আছে, এখন তো রাত্রে অন্তত মাথা গোজার ঠাইটে বলে শান্তি হয়, এত জার্নি করে এসেছি। আর সব থেকে বড় জিনিস, আমার কোনো ব্যাপার না, আমার ওয়াইফ আমার কোনো ব্যাপার না, কিন্তু ওদেরকে আমি বলে নিয়ে এসেছি যে আমি অনলাইনে বুকিং করেছিলাম, ওদের জন্য আমার মানে বেশি কষ্ট লাগছে, খারাপ লাগছে, যে ওরা ভাববে দাদা কেমন কলকাতার দাদা, একটু ইনসাল্ট লাগছিল। তো এইবার এসছে ওই ওখানে কেয়ারটেকার একটা এসছে। ওই কেয়ারটেকার বলো আর দাদা যাই বলো, ওই একই একই সবকিছু, খাবার দেয় যাই করে একই লোক, সবকিছু ম্যানেজার ফেলে একই লোক, তাই যাই বুঝলাম। তো আমাদের রুমটা দিয়েছে,
প্রথম ছিল A3, A4, A5, ঠিক আছে, সেকেন্ড ফ্লোরে। আমাদের রুমটা দেখালো, ঢুকলাম, ওরাও ঢুকলো, ঢুকে পড়ে দেখলাম হ্যাঁ বাথরুম মোটামুটি অ্যাটাচ, সবই অ্যাটাচ। ফ্রেশ হলাম একটু, ওরাও ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে ও আসছে, বলছে দাদা খাবার দেবো, রুমে খাবার দেবো। আমি খাবারের চার্জ জিজ্ঞেস করলাম, দেখলাম যে খুব বেশি চার্জ। তাই বলছি আশেপাশে কি ছোট কোনো বাজার ফাজার আছে? বলে মোটামুটি 9টা অবধি খোলা আছে, যান এদিকে একটু ঘুরে আসুন, এটা দেখুন। গিয়েছি, এবার আমরা সবাই গেলাম। তারা বললাম যে তোমরা মেয়েরা তোমরা থাকো রুমের মধ্যে, আমরা খাবার নিয়ে আসি। আমরা 3জন ছেলে গেছি, গিয়ে আমরা রুমের মধ্যে মানে ওরা রয়েছে রুমের মধ্যে, আমরা খাবার আনতে গেছি। গিয়ে দেখে মোটামুটি ছোট বাজার, মোটামুটি খুব খারাপ না। এবার ওখানকার মানে হোটেলের থেকে বিলটা কম। আমরা ফ্রাইড রাইস, চিকেন পাকোড়া, হ্যাঁ মানে এই মাংসের আইটেমটা বেশি নিয়ে এসেছি। বাইরে যখন এসেছি পয়সা খরচা হোক, আনন্দ তো থাকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার খাবারটা আনতে গিয়ে দেখলাম যে বাজার খোলা, প্লাস ঠান্ডার জায়গা তো, হ্যাঁ জ্যাকেট প্যাকেট মোটামুটি 2-1টা দোকান খোলা আছে। ওখান থেকে আমরা 2টো জ্যাকেট কিনেছিলাম। এবার ওগুলো এভরিথিং সবকিছু কিনে ফিরে আমরা রুমে চলে এসেছি। রুমে আসার পরে ওই যে কেয়ারটেকারটা বলেছিল দাদা একটা কাজ করবে, ওই খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে কল করে দেবে। হ্যাঁ ঠিক আছে হবে। এবার সবাই সবার রুমের মধ্যে বসে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে ওই মাংসের যে মানে আমরা যে মাংস খেয়েছি, ও মানে যেটা এঁটো থাকে যেটা আমরা বলি, ওটা আমরা থাক দরকার নেই, ওকে আর ডেকে ঠান্ডার মধ্যে, এখানে তো ঠান্ডা, রুমের মধ্যে রেখে দিয়েছি। থাক, হাত পা ধুয়ে নিয়েছি, দিয়ে মোটামুটি আমরা শুয়েছি, সবাই শুয়েছি। এবার ঘরের মধ্যে সবার কিন্তু ফোন আছে, ঠিক আছে, ওই যে মানে নিচে কল করতে গেলে থাকে না, যেরকম ওয়াকি টকি বলে না, সবার ঘরের মধ্যেই রয়েছে, অসুবিধা নেই। যাই হোক, এবার তোমার মোটামুটি শুয়েছি। শোয়ার পরে গল্প করতে 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 একটু ঘুম পেয়ে গেছে। তখন কটা বাজে, 12:30, 1:45। এবার ওই আমার যে মামাতো বোন যে ছোটটা ছিল, স্বামী স্ত্রী এসে আমার দরজা ধাক্কাচ্ছে। কিরকম হলো? হ্যাঁ, এবার আমার বউ জেগেছে। কি হলো? দরজা খুলেছে, বলে দাদা একটু ঘরে আসবো। তাহলে কি হলো? বলে না একটু ঘরে আসবো। আসো। আসলাম, ওরা আসলো। আসার পরে ঘরের মধ্যে কি হয়েছে? বলে দাদা একটু অসুবিধা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে? বলে দরজা না বারবার করে দরজা নক করছে। কে করছে নক? বলে যতবার খুলেছি ততবার লোকই পাইনি। আচ্ছা ঠিক আছে, হবে, অসুবিধা নেই, থাকো। হতেই পারে, বাইরে হাওয়া ফাওয়া, এখানটা তো ঠান্ডার জায়গা তো, ঝড় ফড় আসতে পারে, বৃষ্টি ফিষ্টি আসতে পারে, লাগতেও পারে, হতেও পারে, কোনো ব্যাপার না, থাকো। এইবার তো ওরা যখন রুমে এসছে, আমি দরজা ভিতর থেকে লক করে দিয়েছি। লক করে দেওয়ার পরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এবার রুমের মধ্যে এসছে, এখন স্বামী স্ত্রী, তার ঘুমাতে পারি না, ওরাও স্বামী স্ত্রী, বসে বসে কথা বলছি। কথা বলার পরে দরজায় নকিং হচ্ছে দাদা, টক 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 টক। এবার আমি চিন্তা করেছি আর একটা যে মামাতো বোনরা আছে, ওরা হয়তো হাজবেন্ড ওয়াইফ আসছে। দরজা খুলে দেখি কেউ নেই। ঠিক আছে, গেল। এবার ওই যে মানে ভাইটা এসেছিল, মানে আমার যে ও এসেছিল, ওই জ্যাকেটটা পরে এসছে, ওই জ্যাকেটটা আমার ঘরের মধ্যে খুলে রেখেছে। তুমি বিশ্বাস করবে না দাদা, জ্যাকেটটা না 15 মিনিটের মধ্যে জ্যাকেটটা পিছন থেকে না একদম পুরো ফেড়ে গেল। ঠিক আছে, মনে হচ্ছে একদম ফেড়ে দিল, পুরো একদম চোখের সামনে দেখতে পাচ্ছি, সবাই 4জন থেকে না ফ হয়ে গেছি, কি এরকম দাদা, একদম আমি যা ফিলিং দিচ্ছি একদম সেম ফিল দাদা। পুরো জ্যাকেটটা চিড়ে যাচ্ছে দাদা। জ্যাকেটটা চিড়ে যাওয়ার পরে এইবার একদম দেয়ালের মধ্যে না ছোট ছোট বাচ্চার পায়ে রক্তচাপ পুরো উঠছে, পুরো দেয়াল বে, ঠিক আছে। আর পুরো ঠান্ডার মধ্যে পুরো পাকা রয়েছে, পাকা ঘুরছে মনে হয় পাকা ভেঙে পড়ে যাবে। আমরা মানে কি কথা বেরোচ্ছে না, যে কি ভয়ঙ্কর দৃশ্য, এই যে কি ভয়ঙ্কর দৃশ্য। গেল, ওটা তো গেল, ওটা গেল, আবার 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 সেই রক্তের চাপ, ঠিক আছে, বিছানার পাশ দিয়ে ঘুরছে, হ্যাঁ, পুরো রক্ত 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 রক্ত, পুরো একদম ছোট ছোট বাচ্চাদের রক্তের ছাপ। এইবার আবার দরজার মধ্যে নক হচ্ছে, টক 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 টক। আমরা নিজের বউকে দেখতে ভয় পাচ্ছি, মানে আমরা নিজেদেরকে নিজেরা দেখতে ভয় পাচ্ছি, ঠিক আছে। টক টক করছে, এবার দেখি হ্যাঁ ভয়ে ভয় বাড়ে, অস্থির, দাদা দাদা দরজা খুলো, দাদা দরজা খুলো। ওই নেক্সট মামাতো বোনের হাজবেন্ড আর মামাতো বোন খুলে ও জড়িয়ে ধরেছে, ঠিক আছে, দাদা মেরে ফেলে দেবে, দাদা মেরে ফেলে দেবে, দাদা মেরে ফেলে দেবে। কথা বলতে পারছি না, দরজা তাড়াতাড়ি লক করো। ঘরের রুমের মধ্যে থেকে ফোন করেছি, ঠিক আছে, কোনো ফোন রিসিভ নেই, কোনো ফোন রিসিভ নেই, কোনো ফোন রিসিভ নেই। আর নিচের মধ্যে মানে ওখানে দাঁড়িয়ে ব্যালকনি থেকে যে আমি দেখবো ফার্স্ট ফ্লোর পুরো অন্ধকার, গুটগুটে, কেউ নেই। আমি যে আমাদের কি মৃত্যু মুখে ঠেলে দিল নাকি? আজকে কি আমাদের শেষ জীবন, শেষ যাত্রা নাকি? এই যাত্রা কেন আসলাম? হ্যাঁ, কোনো কথা বলতে পারছি না। আবার টক 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 টক, দুম 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 দুম, একই কেস, আবার সেই একই কেস, আবার পাকা ঘুরছে, মনে হচ্ছে পাকা ভেঙে পড়বে, আবার সেই একই রক্তচাপ। আর ও তো নেক্সট টাইম গেল, যে জ্যাকেটটা ছোট ভাই নিয়ে এসেছিল, বড় ভাই কালো জ্যাকেটটা, ওটাও ছিঁড়ে গেল, ঠিক আছে। কার মনে হচ্ছে কি হিংস্র দৃশ্য, বোঝাতে পারবো না এসব দৃশ্য দেখে।
আর আমি যেটা বলছি একদম লিগাল সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলবো না। মানে শরীরের থেকে না মনে হচ্ছে আত্মা যেন বেরিয়ে যাবে। হ্যাঁ, ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, 3জন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর মেয়েরা তো ভয় পেলে কাঁদে বেশি। কি করবো, ভয়ে ভয় মানে অস্থির হয়ে যাচ্ছি। আমরা বলছি এক কাজ করো, হনুমান চালিশি চালাও, হনুমান চালিশি চালাও, চালাও চালাও চালাও। নেটওয়ার্কে কাজই করছে না, হনুমান চালিশি চালাবো, কোনো কাজই করছে না, কোনো জাস্ট একটাই জিনিস হচ্ছে, মোবাইল ফোন করছি, হ্যাঁ ওই নিচে ফোন যাচ্ছে, আর কোনো ফোন কিছুই হচ্ছে না। অনেক কষ্ট করে আমার মোবাইলে ইয়েটা আসলো, ওই একটা হনুমান চালিশা আসছে, 3-4টে ওয়ার্ড হচ্ছে, আবার কেটে যাচ্ছে, বাইরে থেকে আওয়াজ হচ্ছে। ভয়ে দাদা হৃৎপিণ্ড বেরিয়ে যাচ্ছে। এ কি, এটা কি? আবার নকিং করছে। হ্যাঁ, আমরা বলেছি যে সবাই জড়িয়ে ধরে বসে থাকো একসঙ্গে, ঠিক আছে, কেউ কোথাও কোনো কথা বলবো না। নকিং করছে, আর ওই তারপরে ওদের ওই দেশীয় ভাষাতে, মানে ওই ওখানকার ভাষাতে, পাহাড়ি ভাষাতে কি একটা বলছে, ঠিক আছে। আর আমি তো বারবার, মানে কোনো রকম ফোনের রেসপন্সিবিলিটি নেই যে ফোন করবো, কেউ আসবে, কেউ নেই। গেল, হনুমান চালিশা চলছে দাদা, 2টো ওয়ার্ড হচ্ছে, কেটে যাচ্ছে। আমি বলে একদম ফুল ভয়ঙ্কর, মানে জায়গাটা খুব বাজে জায়গা। হ্যাঁ, নিঃশ্বাস নিতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। এবার তারপরে কি হলো, কারেন্ট এসছে, এই মাত্র জাস্ট এই আসলো, আমাদের এখানে কারেন্ট আসলো। এইবার কি হয়েছে দাদা, ওই যে হাড়ের প্লেটটা, ওই যে আমরা যে ঘরের মধ্যে যে প্লেটটা রেখেছিলাম খাবার দাবারের, প্লেটের নিচে দিয়ে কাট করে চলে গেল, একদম নিচে দিয়ে, মানে দেয়াল মানে ভেদ করে বেরিয়ে গেল। এগুলো সিনেমার মতন মনে হচ্ছে, সিনেমা না কিন্তু এটা বাস্তব রিয়েল ঘটনা। আমি এর জন্য ভেবেছি আর কোনোদিন বাইরে যাব না, ওইভাবে ওই লোভনীয় প্যাকেজ থেকে আর কোনোদিনও যাবে না। ঠিক আছে, বেরিয়ে গেল। সারাটা রাত্রির যে কিভাবে কাটলো, প্রতিটা টাইম শুধু একটাই জিনিস, ওই রক্তের ছাপ। তাহলে বোঝো দাদা, এরকম সিচুয়েশনে যদি কেউ থাকে, তার কি মনোবৃত্তি কি হতে পারে। আর আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আছে, আমিও যেখানে দাঁড়িয়ে কথা বলছি একদম টোটাল বাসতলায়। আমি চাচ্ছি একদম পরিবেশ যেন সুন্দর সুস্থ থাকুক, আমার গল্পটা যেন আমার গল্প নয়, সত্যি ঘটনা সবাই শুনতে পাক। কোনো রকম যেন একটা ক্লিন চিট না থাকুক, যারা কোনো পিনের যেন আওয়াজ না হয়, সবাই যেন শুনতে পায়। এবার অমিত দা, তোমাকে একটা প্রশ্ন করি ব্যক্তিগতভাবে, এরকম পরিবেশের মধ্যে যদি কেউ পড়ে, তার কি মনোবৃত্তি কি হয়, কি হতে পারে? সাধারণত ভয় লাগে। ভয় না দাদা, শুধু ভয় না। দেখো দাদা, একটা কথা বলি, আমরা তো সবাই একদিন পৃথিবী থেকে চলে যাবো, বাট আমি তো জবরদস্তি যাবো না, আমি তো জোর করে চলে যাবো না। এ তো জোর করে নিয়ে যাওয়ার মতন, হ্যাঁ, এই ছিনিয়েই নিয়ে যাবে। আবার এই সারা রাত্রি ধুমধাম চললো, ওই খাবার নিয়ে গেল, হ্যাঁ, কত কিছু যে কি যে ঘটনা ঘটলো, মানে বলে আর বোঝাতে পারবো না। এরকম রুদ্ধশ্বাস মুহূর্ত আমার জীবনে হয়নি। ওই একবার হয়েছিল, আমি একটা গল্প বলেছিলাম প্রবীরকে নিয়ে, আমার বন্ধু ছিল, মারা গেছিল। আর এইবার ঘুরতে গিয়ে আমি আর একটাই জিনিস করেছি জীবনে, আর সবাইকেই বলি, যারা যেখানে ঘুরতে যাও, যেখানেই যাও, একটুখানি জেনে শুনে যেও, লোভনীয় প্যাকেজ দেখে ওইভাবে যেও না। হ্যাঁ, 100 টাকায় মাংস দিচ্ছি, 100 টাকা বিরিয়ানি দিচ্ছি, 500 টাকা এই দিচ্ছি, 500 টাকা রুম দিচ্ছি, এগুলো এইভাবে যেও না। যদি পারো একটুখানি সচেতন হয়ে ভালো করে সার্চ করে তারপরে যেও। আমার মতন যেন কারোর যেন এরকম না হয়। সব থেকে বড় জিনিস আমাদের হচ্ছে, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে, যদি বাঁচতে পারি তাহলে সবকিছু হবে। টাকাটা বড় জিনিস না, আজকে টাকা আছে, আবার আগামী দিন না থাকলে আগামী দিন হয়ে যাবে, কিন্তু প্রাণটা বড় জিনিস। বাঁচতে তো আমাদের সবাইকে হবে। যেটা যারা যাই করবে একটু ভেবে চিনতে সব জায়গায় যেও, যাওয়ার কোনো মানা নেই, বাট একটু দেখে শুনে যেও। হ্যাঁ, আমাকে যা ঠকিয়েছিল, যেভাবে ঠকেছিলাম, আমরা 3টে কাপল প্রাণে বেঁচে এসেছি, কিন্তু আমার এখনো ওই আমার যে মানে মামাতো ছোট বোন, আমার বোন মামাতো ছোট বোন এখনো অসুস্থ আছে, এখনো অসুস্থ। তো যাই হোক, সকালবেলা সকাল যখন হলো, যখন 3:30 বাজে, 3:30 পৌনে 4টে বাজে, তখন আমরা এক জায়গা হলাম। হ্যাঁ, তাও অন্ধকার একদম। মোটামুটি 5টার মধ্যে আমরা দরজা খুললাম। দরজা খোলার পরে দেখি তাও নিচে কেউ নেই, কোনো দরকার নেই, একদম নিচে আমরা সবাই চলে গেছি। সবাই চলে গিয়ে ওই নিচের যে মানে লবি আছে যেখানে ওরা বসে, দুমদাম করে মারামারি মানে শুরু করেছি, কেউ নেই। অনেকক্ষণ পরে দেখলাম ওই ও এসছে, ঘুম জড়ানো চোখে। হ্যাঁ, সব ক্যা হুয়া ক্যা হুয়া, আমি আমাদের টাকা ফেরত দাও টোটাল, আমি তো মরে যেতে গেছিলাম। কি ভাই, হোটেলে কি আছে? ভাই কিছুই তো নেই, আমাদের তো কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমি এর সঙ্গে কথা বলে দরকার নেই। আমি শুধু বলেছিলাম তোমাদের ওনারকে ডাকতে, ওনারও আসলো না। ওনার তো ওনাদের গেস্ট নিয়ে ব্যস্ত, ওই রুমটা তোমরা পেলামই না, ওই ম্যানেজার দিয়েছিল এই রুমটা। তো দাদা কোনো ব্যাপার না। এবার যখন আমরা রুমের বাইরে বেরিয়েছি, রুমের বাইরে বেরিয়ে আমাদের একটা গাড়ি দরকার, একটা গাড়িও পাচ্ছি না। অনেকক্ষণ পরে একটা নেপালি গাড়ি পেয়েছি। তা আমাদেরকে দেখে আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। क्या हुआ भैया,
आप लोग इस होटल में रहते हैं सब्जी? हाँ, अरे इधर इंसान रहता है, इधर भूत रहता है, इंसान नहीं रहता इधर, इधर तो भूत रहता है। अब जिंदा हो, कल रात को कुछ देखा था? तो আমি বলছি एक काम करो भाई, आप कहाँ तक जाओगे? हमें जाना है धूपगढ़ी तक। अब जाओगे ना? हाँ जाएंगे साहब जी, 2000 रुपये लगेगा। 2000 नहीं 3000 देंगे, आप इधर से हमको हमें ले चलो, बाद में बताएंगे जाते जाते। এবার ও গাড়িতে নিল, গাড়িতে নেওয়ার পরে ওখানে একটু গেলাম দাদা, একটু ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম সবাই, ধোয়া একটু চা খেলাম, কিন্তু ওই ছোট বোনটা অসুস্থ ছিল, এই করতে করতে গেলাম। এবার আমাকে ও বললো দাদা এবার তোমাকে বলি, আমি দাদা বাংলা ভাষায় বলছি, নেপালি ভাষায় বলছি, হিন্দি ভাষা দিয়ে বললো যে ওই যে রুমটার মধ্যে আমরা ছিলাম, ওই রুমটার মধ্যে হানিমুন কটেজ ছিল ওটা, ঠিক আছে, ওটা ছিল হানিমুন কটেজ। হানিমুন কটেজে গিয়ে মানে কাপেলরাই থাকে হানিমুন কটেজে, কাপেলই থাকে তো, আর তো ইনলিগাল কেউ থাকে না। তো ওদের এরকম একটা গিয়েছিল, বেঙ্গলি নন বেঙ্গলি যাই হোক ভাষাভাষীর গিয়েছিল তারা। তারা যাওয়ার পরে ওদের মধ্যে কিছু একটা হয়েছিল। তো ওই যে ছেলেটা আছে, ছেলেটাকে ওই মেয়েটার গলা কেটে রাত্রিবেলা গলা টোটাল মুন্ডু আলাদা করে দিয়েছিল, আর নিজে সিলিং এর সঙ্গে মানে সিলিং ফ্যানের সাথে গলায় জড়িয়ে নিজে আত্মহত্যা করেছিল, ঠিক আছে। আর বলে ওই টোটাল ওই পুরো ওই রুমটা টোটাল ওই পুরো হোটেলটাই ভৌতিক, পুরো হোটেলটাই ভৌতিক, কেউ যায় না। আর দাদা তোমাদের কে নিয়ে আসলো? আমি বললাম যে এখানে করছো, বলে ওই হোটেল তো ঠিক ছিল তো, ম্যানেজার তো বহুত হারামি তো, ম্যানেজার দেবে না তো, ম্যানেজার তো। আমি তা বলছিল যে কি হলো, আমি বলেছি ম্যানেজার যে আছে, ম্যানেজার বলেছিল যে ওই রুমটা হ্যাঁ অনারকে দিয়েছিল। বলে না দাদা ওটা বাজে কথা, ও একটু বেশি ভাড়া পেয়েছিল বলে দিয়ে দিয়েছে, অনার তো কোনোদিন আসে না, তোমাদের ইচ্ছা করে নিয়ে এসছে। এইবার তাহলে চিন্তা করো, তাহলে এবার মানুষের নিজের জিম্মেদারি কে নেবে? আমরা যে বাইরে যাই, কেউ কারোর জিম্মেদারি নেই, কেউ কারণে বুঝে শুনে যেতে হয়। তা এটাই হচ্ছে কথা। আমি একটাই কথা বলতে চাই দাদা, তোমার প্ল্যাটফর্ম দিয়ে সবাইকে বলি, যারা যারা বাইরে ঘুরতে যাও, একটাই কথা বলি, যারা যেখানেই যাও তোমরা কিন্তু একটু ভেবে চিন্তে, একটু সার্চ করে, একটু বুঝে শুনে যেও। টাকাটা বড় জিনিস না, ঘোরাটা বড় জিনিস না। ঘোরা আমরা সারা জীবন করতে পারবো, টাকাও সারা জীবন ইনকাম করতে পারবো, কিন্তু যদি জীবন থাকে, তাহলে জীবন থাকলে সবকিছু করতে পারবো, এটাই বলি। সোয়ামিদা, এই ছিল আমার দার্জিলিং ব্যক্তিগত মানে আমার পরিবার আমাকে দিয়ে মানে ঘটনা, সত্যি ঘটনা। যদি বিশ্বাস করে কেউ করবে, না করলে এটা অ্যাকচুয়ালি সিনেমা না রিয়েল ফ্যাক্ট হলে মানুষ বুঝতে পারে। তো যাই হোক, ঘটনায় আমি আসছি। তো দাদা একটা কথা বলি, আমার যে মানে আমার বাবু যে ছিল, বাবু এখন নেই, বাবু মারা গেছে। বাবু একটুখানি জ্যোতিষশাস্ত্র একটুখানি করতো, হ্যাঁ টুকটাক জানতো বাবু। আচ্ছা। তো একদিন কি হয়েছে, মানে একটা মানে যেরকম আসে মানুষ হ্যাঁ হাত দেখাতে বা কোনো ঝাড়ফুঁক করতে যেরকম আসে, সেরকম একদিন এসছে। তখন ক্লাস 8-এ পড়ি, পড়াশোনা করছিলাম পাশের ঘরে বসে। তো ঘটনাটা কি হয়েছে, একটা আগেরকার দিনে তো দাদা পুকুরের মধ্যে মানুষ স্নান করতো, কাপড় জামা ধুতো, বাসনপত্র ধুতো। এখন তো আমাদের সব আধুনিকতা হয়ে গেছে, ঠিক আছে, এখন আমরা ঘরের মধ্যে বসেই জল পাই, সবকিছুই পাই এখন। হ্যাঁ, যদি টাকা থাকে একদম ঘরের টোটো চলে আসে, এক ঘরের থেকে নেমে টোটো করে চলে যাই, ফ্যাসিলিটি এখন ভীষণ। আর পুরোনো জমানাতে এত ফ্যাসিলিটি ছিল না। তো যাই হোক, এরকম সন্ধ্যাবেলা বাসন ধুতে গেছে, ঠিক আছে, বাসনপত্র নিয়ে বাসন ধুতে গেছে। আগের দিন তো কোনো ব্যাপার ছিল না, বাসন ফাসন ধুয়ে ফুয়ে সব পরিষ্কার করে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে বাসনপত্র নিয়ে যখন যাচ্ছে, মাথার মধ্যে একটা ঠোকা খেয়েছে। ওই মহিলাটা মাথার মধ্যে একটা ঠোকা খেয়েছে। কি দিয়ে বলছি আমি, ঠোকা খেয়েছে। হ্যাঁ, এবার ঠোকা খাওয়ার পরে যখন উপরে তাকিয়ে দেখে গলায় দড়িয়ে ঝুলছে, পায়ের মধ্যে ধাক্কা খেয়েছে। বাপরে, কিসের সাথে, মানে কোন জায়গাটা ধাক্কা খেয়েছে? একদম পুকুর পাড়ের মধ্যে গলায় দড়িয়ে দিয়েছে একটা ছেলে, ঠিক আছে, আর তার পায়ের মধ্যে খেয়েছে দাদা, আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে দাদা। হ্যাঁ, তাকিয়ে কোন গাছের সাথে দিয়েছে, গাছের সাথে গলায় দড়িয়েছে, পুকুরের মধ্যেই দিয়েছে, মানে পুকুর পাড়ে তো গাছ তো ভর্তি, আর উনি তো যাচ্ছে ওনার মতো বাসন দিয়ে, উনি তো জানেন সাদা মনে কাদা নেই। উনি যাচ্ছে, উনি মানে একটা জাস্ট ঠোকা খেয়েছে, আমরা যারা বলি ধাক্কা, একটা আলতো ধাক্কা খেয়েছে। এবার তাকিয়ে দেখে ওই পায়ের মধ্যে ধাক্কা খেয়েছে, উপরে দেখে গলায় দড়ি দিয়ে জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে এসছে, ঠিক আছে, একদম ওইখানে মা গো বাবা বাসনপত্র ছিটিয়ে গিয়ে পড়ে গেছে। এবারে রাত্রিবেলা ওনার হাজবেন্ড বাড়ি এসছে, এসে কি ব্যাপার, ঘরের মধ্যে রান্না বান্না নেই, কোথায় গেল, খুঁজতে তখন তো হ্যারিকেনের আলো ল্যাম্পো যাকে বলতো, হ্যাঁ ওইগুলো নিয়ে খুঁজতে পুকুর পাড়ে পড়ে রয়েছে। আর পুকুর পাড়ে গিয়ে দেখো গলায় জড়িয়ে একদিন ঝুলছে, বুঝে গেছে ব্যাপারটা কি হয়েছে। ওই সেই পেশেন্টটা আমার বাবুর কাছে এসেছিল। এবার আমার বাবু দেখে বলছে ও যা ভয় পেয়েছে, ঠিক আছে, এই ভয় কাটাতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, এবার একটা বাবু একটা সামান্য একটা জিনিস দিয়ে দিয়েছে, হ্যাঁ
ওটা ঠিক আছে, এটা নিয়ে যাও, মোটামুটি আশা করি মরবে না, কিন্তু জ্বরটা কমে যাবে। আর ধাই ধাই জ্বর এসছে মহিলাটা, ভীষণ জ্বর। হ্যাঁ, তো বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে তার সঙ্গে যা সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশন আমি এখন আসছি, আমি বলছি। বাড়িতে নিয়ে গেছে, ওনাদের ছিল একটা বাচ্চা ছিল, ঠিক আছে, একটাই বাচ্চা ছিল, আর স্বামী আর স্ত্রী, আর ওনার হচ্ছে মা, মানে ছেলের মা, মানে ঠাকুমা হয়। তো রাত্রিবেলা যখন ওই ওনার জলপট্টি দিচ্ছে মহিলাটাকে, আর বাচ্চাটা বসে বসে মায়ের সামনে বসে বসে কান্না করছে, মা মা মা। ও মার তো সেন্সই নেই, রান্না খাওয়া দাওয়া কিছু হয়নি, যেটা হয় একজনের যাই হয়। এইবার রাত্রিবেলা, আর তখন তো দাদা এখন তো পাকা ঘর আছে, সব পাকা রুম, সবকিছু এখন তো সবই রুম পাকা, কাঁচা তো কিছু নেই। আর তখন ছিল বেড়া, দরমার বেড়া বলতো। হ্যাঁ, আর ওই ঘরের সামনে দিয়ে তোমার এই চটের বস্তা বা কিছু দেওয়া থাকতো। এবার ওই বস্তার ওই 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 তোমার যেটা তোমার ইয়ে জানলা ছিল, মানে চট ইসের জানলা যেটা, দরমার জানলা যেটা, হ্যাঁ, আগে জানলা ছিল না, যে ইয়ে দেওয়া থাকতো, ক্রস ক্রস দেওয়া থাকতো, লোহার মতো সামনে একটা দেওয়া থাকতো, ওর মধ্যে ঘাট করে হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এরা হাত বাড়িয়ে এরকম করছে, এরকম করছে, এইদিকে দিকে এদিকে করছে। ওরে মা গো বাবা গো, স্বামী মানে স্ত্রী তো বেহুশ, ওই ঠাকমা ফাকমা দিয়ে বাচ্চা ফাচ্চা দিয়ে ওইদিকে ধরে একদম মানে পড়ে গেছে। আর বলছে যে নখগুলো এত লম্বা লম্বা, হ্যাঁ, হাতের লোমস কালো, এত লম্বা লম্বা, ওরকম থেকে এরকম খুঁজছে, বলে ওই মানে মহিলাটাকে খুঁজছে, এইদিকে হাত দিচ্ছে, ওইদিকে হাত দিচ্ছে, এদিকে হাত দিচ্ছে, ওইদিকে হাত দিচ্ছে। বলতে গিয়ে আমারই ভয় লাগছে। তো যাই হোক, এবার আবার হট করে এবার ওরা কি করবে, হ্যাঁ, এরকম করতে করতে আবার আবার হাত বের করে নিয়েছে। এবার ওর যে মানে ওই দাদার যে মা, হ্যাঁ, দাদার মাকে যে একটা কাজ কর, একটু ইয়ে কর, একটু কেরোসিন নিয়ে কেরোসিন নিয়ে এসছে, কেরোসিন নিয়ে ওই বাচ্চাদের জামা কাপড় দিয়ে একটা বাঁশ, ছোট বাঁশ দিয়ে ওই তোমার ইয়ে মশাল মতন করেছে, মশাটা জ্বালিয়েছে। এবার যদি হাতের মধ্যে আগুন ধরিয়ে দেবো, আর আসে না হাত, ও তো জ্বালিয়েছে আর হাত আসছে না। এইবার মনে হচ্ছে দরজা, মানে ওই দরজা ভেঙে ফেলে দেবে, লাথি মারছে, ধুম ধারাক্কা ধুম ধারাক্কা ধুম ধারাক্কা লাথি মারছে। তাহলে কি হচ্ছে এই সিচুয়েশনে, কি হতে পারে? গেল, হ্যাঁ, লাথি মারতে, ওরা তো ভয়ে একদম একদম মানে ইয়ে হয়ে গেছে, এক জায়গা হয়ে গেছে সবাই। গেল, ওটাও গেল। যাওয়ার পরে এবার ওরা সবাইকে ডাকছে, এবার আশেপাশে তখন তো বাড়িতে তো এখন যেন পাশাপাশি সবার বাড়ি, এখানে ওখানে সব জায়গায় একদম বাড়ি পাশাপাশি, তখন তো সেরকম ছিল না। চিৎকার করে ডাকছে, কেউ শোনে না, কেউ শোনে না। রাত্রি তো তখন অনেক রাত্রি, কেউ শোনে না, কেউ শোনে না। আস্তে 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 অনেক দেরি করে একজন এসছে, এসে ও ঠকঠক করছে, এবার ভয়েরা দরজা খুলতে পারছে না, না জানি আবার কে আসছে। অনেক কিছু বলার পরে দরজা খুলেছে, দরজা খোলার পরে উনি ঢুকেছে, বলছে এই ব্যাপার, এরকম আমাদের এরকম অত্যাচার করছে। হ্যাঁ, এইবার ওই যে মহিলা যে শুয়েছিল, ওই মহিলার দিকে তাকিয়েছে, তাকে চোখ পুরো একদম রক্তের মতো লাল হয়ে গেছে। হ্যাঁ, রক্তের মতো লাল হয়ে গেছে, শুধু চোখগুলো ঘুরছে, ঘুরে উনি একদম হাঁটু গেড়ে দিয়ে বসে পড়েছে। হ্যাঁ, বসে পড়ে বিড় 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 করছে। ওই যে লোকটা আসছে ও ভয় পেয়ে গেছে। এইবার দরজা অটোমেটিক খুলে গেছে, একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, উলঙ্গ পুরো, ও ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকে ওই 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 মহিলাটার কাছে বসে ওকে শুধু গালের মধ্যে চড় মারছে। এ উঠেছে, ও উঠেছে, দুজনে উঠে দুজনেই হাওয়ায় ভাসছে। এটা কিন্তু আমার শোনা ঘটনা, আমার ঠাকুরের কাছে। দুজনেই শূন্যে ভাসতে ভাসতে বলছে যে তোদের একটাকেও বাঁচিয়ে রাখবো না, আমি তো গলায় দড়ি দিয়েছি, সব কটা গলায় দড়ি দিবি। তো যাই হোক, এরকম ঘরের মধ্যে সিচুয়েশন এরকম হতে হতে দুটোই বেরিয়ে গেছে, বাচ্চাটাও নেই, ওই মহিলাটাও নেই, মানে সেখানে যখন ধোয়া হয়ে যায়, ধোয়া যেন বেরিয়ে যায়, বেরিয়ে গেছে। এইবার ওর যে হাজবেন্ড, ও তো পাগল হয়ে গেছে, কি হলো আমি কি মানে আমার স্ত্রী কি মারা গেল না কি হলো? হ্যাঁ, এবার ওর যে মা টেনে ধরছে, যে পাশের ঘর থেকে এসেছিল দাদাটা, বাইরে যেও না কিন্তু, ঠিক আছে, গেলে কিন্তু মেরে দেবে। হ্যাঁ, দরজা ও বেরিয়ে গেছে, দরজা ধাপ করে ওই দরমার বেড়া ধাপ করে বন্ধ হয়ে গেছে। সারা রাত্রি এরকম অত্যাচার চলেছে, ঠিক আছে, এইদিকে হাসছে, ওইদিকে হাসছে, লেবু গাছে দিয়ে লেবু ফেলছে, হ্যাঁ, এইদিকে দরজা ইট মারছে, ওইদিকে চিল্লাচ্ছে, ওইদিকে আবার হাত বাড়াচ্ছে, এরকম সারা রাত্রি অত্যাচার করেছে। অত্যাচার করার পরে ওরাও একদম সকাল হয়েছে, সকালবেলা যখন বেরোনোর পরে দেখে ওই ওর যে স্ত্রী মরে পড়ে রয়েছে একদম দরজার সামনে। এইবার আমার আবার মরে যখন পড়ে রয়েছে, এবার কি করবে? হ্যাঁ, এবার দাহ কার্য করতে হয়, করার পরে আবার বাবুর কাছে এসছে। এই বলেছে, আমার বাবু বলে যে ওই তোমার যে স্ত্রী না, ওর কাল সর্প দোষ ছিল, ঠিক আছে, তুমি আগের থেকে যদি কিছু করতে পারতে। জ্যোতিষশাস্ত্র অ্যাকচুয়ালি এখন কেউ মানতে চায় না, হ্যাঁ, কেউ এখন মানতে চায় না। এখন তো আধুনিকতায় আমরা মানে মানে আমরা সবকিছু, সব জ্ঞান, আমরা সবকিছু শিক্ষিত। এখান থেকে হেঁটে যেও না, ওখান থেকে হেঁটে যেও না, এখানে চুল খুলে রেখো না, এখন কেউ মানতে চায় না। তো কথা হচ্ছে, যাই হোক, বাবুর কাছে আসার পরে বাবু বলে কাল সর্প দোষ ছিল, তা তোমাদের কিন্তু কিছুদিন ওই ভিটেতে ওই জিনিস চলবে, যদি পারো ভিটেটা ত্যাগ করো, তুমি পারলে ভালো হবে। তাহলে
এখন পিতৃভূমি মানে পিতৃভিটে সহজে কেউ ত্যাগ করতে চায়, কেউ ত্যাগ করতে চায় না, কেউ ত্যাগ করতে চায় না। তো ওই বাড়িটা এখনো পর্যন্ত অমিত দা, আমি তোমাকে ওই বাড়িটার ফটো পাঠিয়ে দেবো, এখনো পর্যন্ত ওই বাড়িতে টোটাল জংলা হয়ে গিয়ে কোনো কেউ এখনো পর্যন্ত ওই জমি কেউ কিনিনি। এত সুন্দর পজিশনের জমি, হ্যাঁ, বাড়ি ফাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে গিয়ে শুধু রাত্রিবেলা সাপ বাদুর, হ্যাঁ, ছাগল যায় সকালবেলা, মানে এগুলো কোনো মানুষের কোনো মানুষ যায় না। এত সুন্দর পর্যন্ত বলতে এত সুন্দর পর্যন্ত বিক্রি হয় না, বিক্রি হয় দাদা, কিন্তু কেউ কিনতে চায় না। ঠিক আছে, আমি তোকে ফটোটা পাঠিয়ে দেবো ওখানে ব্যক্তিগতভাবে, দেখলে বুঝতে পারবে যে ব্যাপারটা সত্যি না মিথ্যে। এই হচ্ছে ব্যাপার দাদা। কিছু জিনিস থাকে বিশ্বাস, কিছু জিনিস থাকে অবিশ্বাস। কেউ কিছু বিশ্বাস করে, কেউ কিছু বিশ্বাস করতে চায় না। তো বিশ্বাস অবিশ্বাসে মিলেই আমাদের পৃথিবী। তা সবাইকে আমি একটাই কথা বলি, এর আগেও আমি বলেছি যে যদি কেউ বাসস্থান কিনতে চাও, হ্যাঁ, যদি কেউ জমি কেনো, প্লট কেনো, যাই কেনো, একটু যদি পারো একটুখানি শুদ্ধিকরণ যেটা করতে হয়, একটা শুদ্ধিকরণ করিয়ে নিতে হয় আমাদের। হ্যাঁ, আমাদের এটাই করতে হয় যে আমাদের কোনো একটা ভালো জ্যোতিষ, যেটা আমাদের বলে জ্যোতিষকে ডেকে, হ্যাঁ, যে জ্যোতিষশাস্ত্র মেনে ফেলে বাড়িটাকে একটু বাঁধিয়ে নেবে। ঠিক আছে, ওটা ছিল বাস্তুদোষ। ওই বাস্তুদোষের জন্যই এখনো পর্যন্ত এত সুন্দর জমি এখনো পর্যন্ত বিক্রি হয়নি। এই ছিল আমার ঘটনা অমিত দা। এবার যদি কারো ভালো লাগে, হয়তো একটু আমি একটু লং হয়ে গেল বা শর্ট হয়ে গেল, একটু বললাম আমার ভাষায়। যদি ভালো লাগে, সবার উদ্দেশ্যে বলছি, আমি অনেকদিন পরে আসলাম, বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বড়দের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো। এই ছিল আমার জীবনের ব্যক্তিগত একটা ঘটনা। এবার নেক্সট টাইম আমি আমার আর একটা বাস্তব ঘটনা বলছি। তোমার জীবনে ঘটেছিল? আমার ব্যক্তিগত জীবনেই ঘটেছিল। যেটা ঘটেছিল অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলে তো লাভ নেই, আমি চাই সত্যি কথা বলতে। হ্যাঁ, গল্প বলতে চাই, যেটা সত্যি কথা এটাই আমি বলতে চাই। তো যাই হোক, আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে গিয়েছিলাম ঘুরতে আগ্রাতে। আমি এর আগে আগ্রা একটা ঘটনা বলেছি, মাসিমণির বাড়ি আমার। তো ওখানে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাওয়ার পরে মাধ্যমিক পরীক্ষাই আমার শেষ হয়ে গেল। তারপরে আর পড়াশোনা আমি আর করিনি, মিথ্যে কথা বলবো না। ওখানে গিয়ে অনেকদিন মাসিমণির বাড়িতে ছিলাম। থাকার পরে মোটামুটি 1.5 বছর পরে বাড়িতে এসেছি। বাড়ি আসতে যেটা হয়, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, অনেক বছর পরে আসলে যেটা হয়, ঘুরতে ফিরতে, এই করতে ওই করতে। তো আমার ছোট মাসিমণির বাড়ি ছিল, আমি যেখানে থাকি পাশাপাশি। ছোট মাসিমণির বিয়ে হয়েছিল, ছোট মাসিমণির বাড়ি গিয়ে গেছি। ছোট মাসিমণির বাড়ি যাওয়ার পরে তা মাসিমণি বলছে আজকে থেকে যা। আমি বলছি থাকবো না। হ্যাঁ, আগে তো মানে কোনো আত্মীয় বাড়ি থাকতাম না, ঠিক আছে। যে অমৃত দিত, যাই মিষ্টি দিত, যাই দিত, দুধ দিত, কলা দিত, কিন্তু কোনো মাসি বলো বিয়ে বলো, আমি শুধু মা ছাড়া কাউকে চিনতাম না। যতই যাও মার পাশে শোবো, ঠিক আছে, মা ছাড়া কেউ নেই, কোনো জায়গায় থাকতাম না। ছোট মাসি বলে তোকে যাই করি তুই তো চলেই যাবি, কিন্তু বাবা আজকে রাত্রে থেকে যা। আমি না, মাসিমণি থাকবো না। আচ্ছা তুমি ভাত দেবে দাও, আমি খাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো মাসিমণি সেদিনকে যাই হোক খাবার দাবার বানিয়েছিল। তো খাবার দাবার খাচ্ছি, খেতে খেতে ওই পাড়ার বন্ধু ছিল, 4-5টা বন্ধু এসছে, সবাই ছোট ছোট। এসে বলছে মানা শোন এদিকে আয়। তো মাসিমণি বলছে যাক তোকে ডাকছে, যা তো কে ডাকছে, চিনিস ওদের? হ্যাঁ মাসিমণি চিনি তো সবাইকে। বলে তুই থাকিস ওখানে, আমাদের পাড়ার ছেলেমেয়েদের কি করে চিনিস? আমি সবই তো আমাদের ক্লাসমেট, সবই স্কুলের ছেলে আমাদের। যাই গেছে কথা বলছে কি, আমাদের ওখানে না তখন নতুন ওই ক্যাবিল লাইন হয়েছিল, বুঝলে, ওই ডিশের লাইন যেটাকে বলে। হ্যাঁ, ওই ক্যাবিল ওনার মা মারা গেছে। তা বলছে ওই দাদার মা মারা গেছে, ঠিক আছে, শ্মশানে যেতে হবে। বলছি, ভাই আমি মাসিমণিকে বললে মাসিমণি তো যেতেই দেবে না। তারপরে বলার দরকার নেই, তুই খাওয়া দাওয়া করে নিয়ে চল। তা বলছে চল, অনেক ভীষণ ভালো খাওয়া দাওয়া আছে শ্মশানে, অনেক খাবার দাবার নিয়ে যাচ্ছে। আর ছোটবেলা না আমি একটু পেটুক টাইপের ছিলাম, ঠিক আছে, খেতে খুব ভালোবাসতাম। যাই হোক মাসিমণি করে খেলাম, খেতে খেতে না সত্যি কথা বলছি মাসিমণি, ওই যে ওনার সে মারা গেছে। তো বলে হ্যাঁ জানি তো। বলে যাবি না, খবরদার যাবি না। আমি কিন্তু দিদিরে কিন্তু এখনই তোর সঙ্গে যাবো, দিদিকে বলে দেবো। তখন তো দাদা ফোন ছিল না, ঠিক আছে। তা বলে আমি তোকে সঙ্গে নিয়ে যাবো দিদির কাছে। আমার মা সব থেকে বড়, আমার হচ্ছে মা দিয়ে মাসিমণি দিয়ে 4 জন, আমরা মারা হচ্ছে 4 জন। বলে তোকে নিয়ে যাবো। মাসিমণি যাই না গো। বলে ঠিক আছে তুই যাবি। আর না তখন আমি না দাদা আগ্রা থেকে একটা সাইকেল নিয়ে এসেছিলাম। তখনকার দিনে সেই সাইকেল কেউ দেখিনি, আমি ওই করে প্যাকিং করে নিয়ে এসেছিলাম। একদম পুরো যেটা ছিল একদম তোমার সাইকেল, একদম মানে যেটাকে একদম ফুল রানিং সাইকেল ছিল, ঠিক আছে। ওই ঘাটফাট চেঞ্জ হতো, উপরে দিয়ে পড়তো। তখনকার দিনে অনেকদিন আগের কথা বলছি, অনেক বছর আগের কথা বলছি। তো ওই সাইকেলটা নিয়ে এসেছিলাম আমি।
তারপরে সোজা বাড়ি চলে যাবি। আমি সোজা বাড়ি গেছি, বলে আগে মাকে জিজ্ঞেস করি মা যদি কি বলে। বাড়িতে গেছি, বাড়ি থেকে মা তো পারমিশন দেবেই না, জোর জবরদস্তি হাত পায়ে ধরে মা যাই না গো, মা যাই না গো, টিঙ্কু আছে, শঙ্কু আছে, এ আছে, ও আছে, যাই না গো মা, যাই না, যাই না মা। তাহলে যাবি? তাহলে দেখ, কোনোদিন জীবনে শ্মশানে যাসনি, যাস না, যাস না। আমি মার বারণ সত্ত্বেও গেছি। যাদেরকে মানে যে মারা গেছে, যেই মানে ভদ্রমহিলা মারা গেছে, ঠিক আছে, ওনাকে তো কাঁধে করে নিয়ে যাচ্ছে যেরকম হয় বলো, হরি হরি বলে এই দিতে নিয়ে যাচ্ছে। তো গিয়েছি, শ্মশানে গেছি। শ্মশানে যেখানে চিতা ছিল ওখানে ওনার মানে অন্ত্যেষ্টিক্রিয়া যেটা হবে ওনারটা কমপ্লিট করছে, আমরা এখানে বসে রয়েছি। প্রচুর খাবার দাবার এনেছে। এবার খাবার দাবার দিয়ে মুড়ি বাতাসা, ঠিক আছে, তো অনেক কিছু, আর কি বলবো অত মনে নেই। এবার না প্রথম গ্রাস আমি দিতে গেছি, প্রথম মুড়ির টিপটা খাচ্ছি, কেমন একটা লাগলো যেন আমার, যে আমি এত প্যাটিগুলো আমার খেতেই ইচ্ছা করছে না, এরকম মুখে অরুচি চলে আসলো। খেলানো হচ্ছে, কি রে খারে, সবাই দেখি দুপদাপ করে খাচ্ছে, চানাচুর মুড়ি ফুড়ি দিয়ে বাতাসা দুপদাপ করে খাচ্ছে। হ্যাঁ, খেতে ভালো লাগলো না, তাই না ভাই, পেট ভরে গেছে, এমনি তো খেয়েছি মাসিমুড়ি বাড়ির থেকে, হ্যাঁ ভালো লাগে, তোরা খা। এইবার তারপরে শ্মশানে গেলে যেটা হয় দাদা, মদ ফদ তো সবাই খাচ্ছে, যেটা ড্রিঙ্ক ফ্রিঙ্ক সবাই করছে, সবাই করছে, প্রচন্ড খাওয়া খাচ্ছে। খেয়ে দে রাত্রির তখন 1:45 বাজে। হ্যাঁ, আমার যা মনে হয় মানে চিতাটা অনেক টাইম ধরে জ্বলেছিল। হ্যাঁ, এখন আমাদের এই মানে বাংলা ভাষায় বলে যাদের চিতা নাকি খুব তাড়াতাড়ি জ্বলে যায় তারা নাকি পুণ্যবান, যাদের দেরি করে ইয়ে হয় তারা নাকি পাপী। মানে এইটা জাস্ট কথার কথা, ঠিক আছে, কিন্তু ওনার অনেক দেরি হয়েছিল চিতাটা জ্বলতে। তো যাই হোক, তারপরে যেটা হয়েছিল, আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে আমার বাজারে। হ্যাঁ, আর বন্ধু বান্ধব ছিল একদম আমার মাসিমণির বাড়ির ওদিকে, মানে অনেক দূরে। তো ওরা বলেছিল আমরা তোকে দিয়ে আসবো, মানে এই কথাগুলো বলেছিল, যে টেনশন করতে হবে, তোকে দিয়ে আসবো আমরা। আমি দিয়ে আসবি তো? বলছে হ্যাঁ দিয়ে আসবো, টেনশন নেই। এইবার রাত্রিবেলা ওই মানে মরা পড়ানোর পরে না, ওই দাদা মিষ্টি খাওয়ায়, ঠিক আছে, মিষ্টি খাওয়ায়। তো একটা দোকানে এসে ওরা মানে বলেই রেখে দিয়েছিল যে আমরা এই টাইমে আসবো, দেরি হলেও তোমরা কিন্তু রেখে দেবে। দোকানটা বন্ধ ছিল, কর্মচারীকে বলে দিয়েছিল যে মিষ্টি রেখে দিতে। গিয়েছে ওখান থেকে সবাইকে মিষ্টি মুখ করিয়েছে। আমি মিষ্টি খেয়েছি। এবার যেখান থেকে মিষ্টি খেয়েছি সেখান থেকে মানে রেল লাইন পড়তো, ঠিক আছে, মানে রেল লাইন অনেক আগে। এবার আমি বলছি যে ভাই মিষ্টি খাওয়া দাওয়া হলো, এবার ভাই আমাকে একজন দুজন চল। বলছে আচ্ছা ঠিক আছে যাবো। এই বলতে বলতে বলছে ঠিক আছে হাত ধুয়ে আসি। একজন করে যাচ্ছে, আর রেল লাইন টপ করে সবাই চলে যাচ্ছে বাড়িতে। দেখি দাদা কেউ নেই। এত যে আমাকে কথা দিল, হ্যাঁ, যে বাড়ি দিয়ে আসবো, একটা লোকও নেই, মানে একটা বন্ধু নেই। আমার যা রাগ হচ্ছে, তখন চিন্তা করছি মাসিমণি ঠিকই বলেছিল, মা ঠিকই বলেছে, যাস না যাস না যাস না। তখন তো আমি কত ছোট, আমার মনে আছে আমি একটা ব্লু কালারের জিন্সের শার্ট পরেছিলাম, একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরেছিলাম। হ্যাঁ, তখন বলতো মাখুম জিন্স বলতো, ঠিক আছে, সেই ব্ল্যাক কালারের প্যান্ট, আর একটা গলা, আমার কাঁধের মধ্যে মাথার মধ্যে গামছা ছিল, ঠান্ডা ছিল খুব, গামছাটা মাফলারের মতন পেঁচিয়ে চিন্তা করেছি কি করবো। আর শর্টকাট হচ্ছে রেল লাইন, বাজার দিয়ে গেলে অনেক দেরি হবে, রেল লাইনটা খুব শর্টকাট হবে। এবার রেল লাইনের একদম নিচে দিয়ে হাঁটছি আমি। এবার রেল লাইনের সামনে না, যেখান থেকে আমি আমার বাড়ির দিকে যাবো, ওখান থেকে আবার প্রায় 1 কিলোমিটার হাঁটা লাগবে। ওখানে ক্লাব ছিল একটা, হ্যাঁ, না ক্লাবের নামটা আমি বলছি না। হ্যাঁ, ক্লাবের সামনে একটা বাল্ব জ্বলছিল, আর কুয়াশা পড়েছে, বাল্বটা মানে কুয়াশার মধ্যে বাল্বটা মনে হচ্ছে কি একদম মানে জোনাকির মতন টিম 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 করছে। ওখান দিয়ে আবার যেতে হবে, হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে থাপ করে দাঁড়িয়ে গেছে। দেখি একটা লোক না টয়লেট করছে, ঠিক আছে, দাঁড়িয়ে টয়লেট করছে। এবার লোকটাকে দেখে দাঁড়িয়ে গেছে, টয়লেটটা করে লোক চলে যাবে। আধা ঘন্টা হয়ে গেছে, লোকটা টয়লেট করেই যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি লোকটার শরীর আছে, মাথা নেই। আর যে ওর যে শরীরটা যে কত লম্বা, আমি এর গলা আকাশের দিকে করে দিতে, মাথাই দেখতে পাচ্ছি না, কিন্তু উনি টয়লেট করেই যাচ্ছে। আচ্ছা, আমি না বুঝতে পারছি না যে ব্যাপারটা কি, ঠিক আছে, কি হলো, একটা মানুষ টয়লেট করছে দেখতে পাচ্ছি, কিন্তু তার মাথাটা নেই, বডি এত লম্বা, আকাশের দিকে তাকিয়ে মুখই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, হ্যাঁ, আমি বলছি কে রে, কে ওখানে, কে 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 3-4 বার, কোনো আওয়াজ নেই, কোনো রকম কোনো কথাবার্তা নেই। এবার আমি আস্তে করে হাঁটু গড়ে দিয়ে বসে রেল লাইন থেকে দুটো খোয়া থাকে না, দুটো খোয়া তুলেছি। খোয়া তুলে আবার বলছি কে কে, কোনো উত্তর দেয়। এবারে খোয়াটা ছুঁড়ে মেরেছি, যেই ছুঁড়ে মেরেছি ওর শরীরটা ভেদ হয়ে এপার ওপর হয়ে চলে গেছে, শরীরের এপার ওপর হয়ে খোয়াটা বেরিয়ে গেছে, কিন্তু উনি ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে। তাহলে কিরকম লাগে? এবার আমি হরে কৃষ্ণ মনে পড়েছে, মা বলেছিল যে ভয় পেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, এই কথা পিছনে পিছাতে না আমার নিজেরও সেন্স হয়ে যায়। ওখানে ছিল ডোবার মধ্যে দিয়ে দৌড়ে গায়ে কাদা ফাদা লেগে একদম দৌড়াচ্ছি, ভীষণ দৌড়াচ্ছি, আর পিছনে তাকাচ্ছি, আর মনে হচ্ছে সাদা মূর্তিটা আমাকে ধাওয়া করছে, পুরো মনে হচ্ছে সাদা মূর্তিটা ধাওয়া করছে, মূর্তি ধাওয়া করছে। তার মধ্যে পাড়ার মধ্যে ছিল প্রায় 17-18 কুকুর,
কুকুরগুলো আমাকে ধাওয়া করেছে, ঠিক আছে। হুম। এইদিকে ভূতের ভয়, এইদিকে কুকুরের ভয়, আমি পুরো নাজেহাল হয়ে গেছি। যখন পাকা রাস্তার পরে এসে না আমি হুবড়ি খেয়ে পড়েছি, পরে মুখ ফুক দিয়ে ফেটে একদম আমার এই সাইড ফাইড ফেটে ফেটে রক্ত পুরো সেন্সলেস হয়ে গেছে আমি। এবার যখন সকালবেলা যখন আমার মানে আমি দেখি কি টিঙ্কুদের বাড়িতে আমি দেখি আমার সারা মুখের মধ্যে বড়লিন দিয়া, ব্যান্ডেজ করা, মাথার মধ্যে জল পট্টি, হ্যাঁ, মা এসছে কান্নাকাটি করছে। কি হলো, ব্যাপারটা কি হলো, দেখি সারা গায়ে কি ব্যথা, আমার শরীরই নাড়াতে পারছি না। কি হলো, তা আমাকে টিঙ্কুর মা বলছে, বাবা তুই কোথায় ছিলিস রাত্রিবেলা, কি হয়েছিল, তুই কোথায় ছিলিস, তুই পাকা রাস্তার মধ্যে পড়েছিল, কি হয়েছিল? আমার তো সব মনে পড়ে গেছে। আমি কিচ্ছু বলি, আমি যে মাকে এখন যদি বলি এই অবস্থায়, মা তো এখন কিছু বলবে না, বাড়ি গিয়ে আমাকে একদম ফুল সাইজ করবে। এবারে যে ওখান থেকে মা ভ্যানে করে হ্যাঁ বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলছে কি হয়েছিল বল। আমাকে তো মা ঘরে ঢুকায়নি, একদম পুরো একদম জামা কাপড় বাথরুমের মধ্যে নিয়ে পুরো স্নান করিয়ে নিম পাতা চাবিয়ে লোহার গরম করে ওই শেক দিয়ে ঘরে ঢুকে। তখন মাকেই বলে মা এই ব্যাপার। বলার পরে মা না হলে প্রায় 10খানা জামার ঝাঁটা দিয়ে বাড়ি মারলো। হ্যাঁ, তা বলে আর কোনোদিন যাবি, তোর কপাল ভালো, গুরুবল ভালো বলে তুই বেঁচে গেছিস, তোকে একদম মেরেই দিত। হ্যাঁ, ঘটনা তো অমিত আরো আছে, অনেক আছে। তাল গাছের ঘটনা আছে, যেটা আমার আর আমার মায়ের সাথে ঘটেছিল। তখন আমি ক্লাস 3-তে পড়ি, ওটাও আমি জানাবো। ঠিক আছে, অন্য কোনো একদিন শুনবো, ওটা অন্য একদিন শোনাবো আমি, ঠিক আছে। তাই বলছি, যদি আমি তোমার প্ল্যাটফর্ম দেওয়ার পরিচয় আমাদের বন্ধুদের, দিদিদের, ভাইদের, বোনদের সবার কাছ থেকে যদি ভালোবাসা পাই, কমেন্টস পাই, আর তোমার চ্যানেলটা যদি আরো গ্রো হয়, আমি এটাই চাইবো। আবার ঘটনা দেবো, অনেকদিন পরে আসলাম। এবার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নতুন নতুন ঘটনা দাদা জোগাড় করা লাগে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে রিয়েল ঘটনা, ফেক আমার দাদা ভালো লাগে না। আমি যেটা বলবো যেন রিয়েল হয়। আর আমি এখনো দাঁড়িয়ে রয়েছি, তুমি অমিত দা তোমাকে বললাম না, কারেন্ট যাচ্ছে আসছে। প্রথমে ছিলাম বাসতলায়, এখন রয়েছি ঢোলকমলি, এখন তো চেনে না, এই বাগানের মধ্যে আমি রয়েছি। ভিডিও কল করলে তুমি দেখতে পাবে আমি কোথায় প্রেজেন্ট রয়েছি। মিথ্যে কথা এক বিন্দু বলছি না। নিশ্চয়ই তুমি কোনো কিছু আওয়াজও পাচ্ছ না, পাচ্ছ কি? না না, হ্যাঁ, একদম আমি সেখানেই রয়েছি, যেন কোনো রকম আওয়াজ না হয়। একদম পুরো সবাই শুয়ে পড়েছে, কিন্তু আমি শুইনি। আমি এখন যাব, দুটো ভাত খাবো, তারপরে ঘুমাবো। আমি তাই ভাবলাম যে অমিত দাকে বলবো, ঘটনাগুলো জানানোর পরে আমি শোবো। একটু হয়তো ঘটনাটা একটু শর্ট হয়ে গেল, বাট এরপরে যা ঘটনা আছে দাদা, লংজিভিটি ঘটনা আছে, আমি তোমাকে জানাবো। হয়তো তুমি হয়রান হয়ে যাবে, তুমি বলবে তনয় আর দরকার নেই, ঠিক আছে? ঠিক 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 আছে, ঠিক আছে দাদা, ভালো থেকো, সবাই ভালো থেকো, পরিবারকে ভালোবাসা জানাই, পরিবারের সবাই ভালো থাকুক। ঠিক আছে, থ্যাংক ইউ। গুড নাইট দাদা। গুড নাইট, গুড নাইট। ওকে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে যারা এখন এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। তোমরাও এরকম পডকাস্ট শেয়ার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো আরও কথা না বাড়িয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।